তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আজ আলোচনা করব ইউনিট অ্যান্ড মেজারমেন্ট সম্পর্কে। আমরা আজ আলোচনা করব রাশি কাকে বলে, একক কাকে বলে, রাশির কি প্রয়োজনীয়তা রয়েছে, এককের কি প্রয়োজনীয়তা রয়েছে, বা আমরা কিভাবে পরিমাপ করব, তার বেসিক জিনিসগুলো আমরা আজকে শিখব। তো যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবে। এর সাথে সাথে আমি ক্লাস 12 এবং ক্লাস 10-এর জন্য আমি একটা আলাদা প্লেলিস্ট বানিয়েছি। তো যদি তোমাদের কোনো ভাই বোন বা দাদা দিদি থেকে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। তো চলো শুরু করা যাক। আমরা আগের দিন জেনেছিলাম ফিজিক্স আমরা কেন পড়ব, বা হোয়াট ইজ ফিজিক্স, ফিজিক্স কি। তো ফিজিক্স কি বলতে আমরা এক কথায় তার উত্তর দিতে পারি যে নেচার সম্পর্কে স্টাডি করাকেই আমরা বলি কি ফিজিক্স। তো নেচার বলতে আমাদের চারপাশের যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, যে প্রকৃতি রয়েছে, তাকে আমাদেরকে স্টাডি করতে হবে, অর্থাৎ তার সম্পর্কে আমাকে জানতে হবে। তো তার সম্পর্কে আমরা কি কি জিনিস জানবো, অর্থাৎ আমাদের আশপাশে যে আমাদের বাতাস রয়েছে, যে আলো রয়েছে, যে পৃথিবী রয়েছে, বিভিন্ন গ্রহ রয়েছে, মাটি রয়েছে, যা কিছু রয়েছে, প্রকৃতির যে কোনো জিনিস রয়েছে তাকে আমাকে স্টাডি করতে হবে। তো আমরা স্টাডি যদি করতে হয় তাহলে আমাদের কি প্রয়োজন হবে না, স্টাডি যদি করতে হবে ওই প্রত্যেকটি জিনিসের আমাদের কিছু ধর্মকে স্টাডি করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ ধর্ম কথার অর্থ আমরা যদি বলি, যেমন সাপোজ আমি হাতের উপরে একটি পেন রাখলাম। এই হাতের উপরে যখন আমি এই পেনটি রাখলাম তখন আমার মনে হচ্ছে যেন হাতে একটু চাপ মনে হচ্ছে যেন এই পেনটি নিচের দিকে ঠেলছে। তো আমরা কি করলাম, যখন এর উপরে যখন আরেকটি পেন চাপিয়ে দিলাম তখন মনে হচ্ছে কি যে আরও যেন নিচের দিকে যেন বস্তুটি ঠেলছে, আমার হাতে মনে হচ্ছে আরও একটু কষ্ট অনুভব হচ্ছে। তো আমরা যদি এইগুলো যদি সরিয়ে দিয়ে এর উপরে যদি আমরা আরও কিছু একটু ভারী জিনিস যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হবে না, আরও আমাদের হাতে কষ্ট মনে হবে। তার মানে এই একটি পেনের মধ্যে কিছু একটি ধর্ম রয়েছে, যে ধর্মটির জন্য আমার হাতে কষ্ট অনুভব হচ্ছে। এবং যখন আমরা একটা পেনের ক্ষেত্রে যে ধর্মটি রয়েছে, আমরা যখন দুটো পেন দিয়ে দিচ্ছি তখন নিশ্চয়ই ওই ধর্মের পরিমাণ বেড়ে যাচ্ছে। বা আমরা যদি লক্ষ্য করি, আমরা হাতের উপরে যদি একটি বই রেখে দিই তাহলে সেক্ষেত্রে সেই বইয়ের ক্ষেত্রে নিশ্চয়ই ধর্মটি আরও অনেক বেশি, যার জন্য আমাদের কষ্ট আরও অনেক বাড়িয়ে দিচ্ছে। আবার আমরা যদি লক্ষ্য করি যে আমরা সাপোজ পেনের এই অংশটি নিলাম, তো পেনের এই অংশটি যদি নিই তো একে যদি আমরা এইভাবে যদি লক্ষ্য করি, আঙুলটি যদি এইভাবে ফিক্স করি, তো এতে যদি আমরা সেট করি, সুন্দর সেট হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, ওই গ্যাপের মধ্যে যদি আমি এই বড় পেনটিকে যদি আমি ফিক্স করার চেষ্টা করি, তার মানে দেখছি যে এটি ফিক্স হচ্ছে না। তার মানে নিশ্চয়ই এই পেনের এই অংশ আর এইটির মধ্যে কোনো একটি ধর্মের পার্থক্য রয়েছে, যার জন্য আমার এই আঙুলের গ্যাপের মাঝে প্রথমের এই অংশটি ফিক্স হচ্ছে কিন্তু এই পেনটি ফিক্স হচ্ছে না। তো প্রত্যেকটি নেচারে যে কোনো জিনিস রয়েছে তাদের আমাদের যদি স্টাডি করতে হয় তাহলে তাদের পুঙ্খানুপুঙ্খভাবে যদি জানতে হয় তখন তাদের কিছু কিছু ধর্ম সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। তো এই যে বিভিন্ন ধর্মগুলো রয়েছে, এই ধর্মগুলোকে আমরা বলছি কি না, রাশি বা কোয়ান্টিটি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো, তার সব থেকে সোজা উত্তর হলো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা রাশি বলবো। তো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় বলতে এটি কি প্রাকৃতিক বিষয়, এটি কি প্রাকৃতিক বিষয়, বা আমরা যদি বলি এই বোর্ডটি কি প্রাকৃতিক বিষয়। তো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় বলতে কোনো অবজেক্ট না, অর্থাৎ কোনো পেন বা কোনো ব্ল্যাকবোর্ড বা কোনো বই বা কোনো কিছু মেটেরিয়াল না। এক্ষেত্রে বিষয় বলতে বোঝাচ্ছে যে ওই মেটেরিয়াল, অর্থাৎ ওই পেন বা ওই বই বা ওই স্কেল বক্স, যে জিনিসগুলো আমরা কথা বলছি, তো তার কোনো না কোনো ধর্মকে ইন্ডিকেট করছে। অর্থাৎ আমরা মেজার করছি বা পরিমাপ করছি কোনো বইকে না, কোনো পেনকে না, আমরা মেজার করছি কি না ওই বইয়ের ওই পেনের কোনো না কোনো ধর্ম। যেমন এই পেনটিকে যখন আমি হাতের উপর রাখলাম তখন আমার হাতে একটু কষ্ট অনুভব হচ্ছে এবং মনে হচ্ছে যেন এই পেনটি নিচের দিকে ঠেলছে। আবার কি করলাম না, আবার আমরা এই যে পেনটি রয়েছে এই পেনটিকে যখন আমরা এইভাবে যখন ধরলাম দুটো হাতের মাঝে, তখন এই ধর্মটি একটি আলাদা ধর্মকে ইন্ডিকেট করছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি যে আমরা কি করলাম না, এই যে একই রকম দৈর্ঘ্যের যদি আমাদের একটি পেনের জায়গায় যদি আমরা এই একই সাইজের যদি পেনটি প্লাস্টিকের না হয়ে যদি আমরা সোলার নিতাম,
আমরা যদি আমরা হাতের উপরে রাখতাম, তাহলে দেখতাম কি না এই বরাবর আঙুলের গ্যাপে ফিক্স হয়ে যাওয়া যে ধর্মটা, তাহলে সেই ধর্মের সাথে হাতে কষ্ট অনুভব হওয়া যে ধর্মটি, এদের মধ্যে কোনো রিলেশন নেই। কারণ না আমরা হাতের উপর যখন রাখছি আমরা পেনটাকে, তখন কি হয়ে যাচ্ছে না আমাদের হাতে একটি কষ্ট অনুভব হচ্ছে। তো আমাদের মনে হবে এই নিশ্চয়ই এই বরাবর হাতের গ্যাপে ফিক্স হয়ে যাওয়া যে ধর্মটা, তার সঙ্গে নিশ্চয়ই কষ্ট অনুভব হওয়ার কোনো লিঙ্ক রয়েছে। কিন্তু আমরা বললাম একই সাইজের একই রকমের দেখতে আমরা যদি একটা সোলার যদি নিয়ে নিই এরকমই পেন, তাকে যদি আমরা হাতের উপর রেখে দিই, তাহলে কিন্তু আমাদের এই একই রকমের কষ্ট অনুভব হবে না। অর্থাৎ এই যে দুটো ধর্ম রয়েছে, এই দুটো ধর্মের মধ্যে কোনো লিঙ্ক নেই। তো এই আলাদা আলাদা ধর্মগুলোকে আমরা বলছি কি না এক একটি রাশি। তো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা রাশি বলবো। তো তার আগে আমরা একটা টার্ম উল্লেখ করে কি না পরিমাপযোগ্য, অর্থাৎ যাকে আমরা পরিমাপ করতে পারবো। তো যেটা আমরা পরিমাপ করতে পারবো না তাকে আমরা রাশি বলতে পারবো না। যেমন আমার এই ভিডিওটি দেখে হয়তো কারো কারো খুব খারাপ লাগছে বা অসুবিধে হচ্ছে, তো কারো যদি খারাপ লাগে তো তার ক্ষেত্রে আমরা সেটি কার কতটা খারাপ লেগেছে বা কার কতটা ভালো লেগেছে, কারো হয়তো দেখে খুব ভালো লেগেছে, তো কারো কতটা খারাপ লেগেছে বা কারো কতটা ভালো লেগেছে, তো সেই কতটা ভালো বা কতটা খারাপ সেটা আমরা কখনো পরিমাপ বা মেজারমেন্ট করতে পারবো না। তো যেহেতু আমরা পরিমাপ বা মেজারমেন্ট করতে পারবো না, সেহেতু আমরা আমাদের ভালো লাগা বা খারাপ লাগা এটিকে আমরা কখনোই রাশি হিসাবে বলতে পারবো না। কোনো কিছু জিনিস একটা দেখলাম আমরা, তাতে আমাদের খুব আনন্দ অনুভব হলো, তো আনন্দ অনুভব হচ্ছে বা কতটা পরিমাণ দুঃখ হচ্ছে, এটাকে আমরা কখনো বাইরে থেকে মেজার করতে পারবো না। তো যেটা মেজার করতে পারবো না সেটা কখনোই রাশি না। রাশি হতে গেলে অবশ্যই তাকে পরিমাপযোগ্য হতে হবে এবং সেটি একটি প্রাকৃতিক বিষয় হতে হবে। তো আমরা এবং তার সাথে সাথে আমরা যে রাশিগুলোর কথা আমরা বলবো বা যে ধর্মগুলোর কথা বলবো, সেই ধর্মগুলোকে আমরা কি হতে হবে না ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ যেমন মনে করো যে আমি এই রুমে আমরা দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি, তো এখানে এর নিশ্চয়ই দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে। তো আমাদের দেখে মনে হবে তার মানে দৈর্ঘ্য মানে কি এই বরাবর ঠিক যতটা সেটাকে আমরা বলছি দৈর্ঘ্য, এই বরাবর যেটা সেটাকে বলছি প্রস্থ, এই বরাবর যেটি সেটিকে বলছি আমরা উচ্চতা। তো দেখে মনে হবে তার মানে তিনটে নিশ্চয়ই আলাদা রাশি, কারণ এই বরাবর একটা রয়েছে, এই বরাবর একটা রয়েছে এবং এই বরাবর একটা গ্যাপ রয়েছে। তো কিন্তু আমরা যদি লক্ষ্য করি তিনটেই একই জিনিস। কারণ কি না এই বরাবর যেটি রয়েছে তার মাঝে তার যে গ্যাপটা, সেই গ্যাপটাকে যদি আমরা এই বরাবর দিয়ে দিই তখন সেটাকে আমরা বলছি প্রস্থ, এই বরাবর যদি দিয়ে দিই তখন সেটাকে বলছি কি আমরা উচ্চতা। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা শুধুমাত্র তিনটে দিকের ভিত্তিতে আমরা তাদের নাম দিয়েছি, কিন্তু সবগুলোই কি না একই জিনিসকে আমরা কি বলছি না একে ডিনোট করছে। যেহেতু একই জিনিসকে ডিনোট করছে সেহেতু আমরা বলতে পারি কি না একে আমাদের একটি ধর্ম হিসাবে আমরা ডিনোট করতে পারি। তো এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো আমরা যেমন এই দুটো আঙ্গুলের মাঝে ফিক্স হয়ে যাচ্ছে এই যে ধর্মটাকে আমরা বলছি কি দৈর্ঘ্য। আমি যখন হাতের উপর যখন পেন রাখছি, তার উপর যখন দুটো পেন রেখে দিচ্ছি তখন আমাদের হাতে কষ্ট অনুভব হচ্ছে। তো কতটা পরিমাণ কষ্ট অনুভব হচ্ছে, তো সেটাকে আমরা যদি কোনোভাবে পরিমাপ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো কি না একটা রাশি। তো আমরা শুধুমাত্র হাতের উপর নয়, যে কোনো একটি বস্তুর উপর যদি আমরা রেখে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ধর্মটা সেটা যখন আমরা পরিমাপ করছি তখন আমরা এটাকে বলছি কি না তার মাস বা ভর। কারণ এই ভরের জন্যই কি হয়ে যাচ্ছে না হাতে কষ্ট অনুভব হচ্ছে, যত ভর বেশি তত কি হয়ে যাচ্ছে না আমাদের কষ্ট অনুভব হচ্ছে। কারণ আমাদের অভিকর্ষ আমরা জানি, তো অভিকর্ষ বলের জন্য কি হয় পৃথিবীর সমস্ত বস্তুকে নিজের দিকে টানে। তাহলে যেহেতু এই পেনটিকে যখনই একটি হয়ে যাচ্ছে তাকে তখন কম টানছে, যখন দুটো পেন হয়ে যাচ্ছে বেশি টানছে। সিম্পল যদি আমরা ভাবে কল্পনা করি, অর্থাৎ আমাদের যেগুলো ইন্ডিপেন্ডেন্ট এবং প্রত্যেকটি আলাদা আলাদা যে ধর্ম রয়েছে যেগুলো, সেই প্রত্যেকটি আলাদা আলাদা ধর্মকে আমরা বলছি কি এক একটি রাশি। অর্থাৎ তাহলে রাশি কিন্তু কোনো চক, ডাস্টার, পেন, পেন্সিল, বই, খাতা এগুলো কোনোটাই রাশি না। তাহলে রাশি কি হবে দৈর্ঘ্য হবে, ভর হবে। আর কি রাশি হতে পারে আমাদের আরেকটি রাশি হতে পারে কি না সময় বা টাইম। টাইমকে কেন আমরা রাশি বলছি না নেচারে বা প্রকৃতিতে সময় হলো এমন একটি জিনিস যেটি ক্রমবর্ধমান গতিতে, অর্থাৎ ক্রমবর্ধমান ঠিক না, অর্থাৎ সামনের দিকে যেহেতু এগিয়ে যাচ্ছে সেই অর্থে আমরা ক্রমবর্ধমান বলছি, যে সামনের দিকে সবসময় এগিয়ে চলেছে। তো আমরা এটাকে কিভাবে মেজারমেন্ট করতে পারি না মেজারমেন্ট এইভাবে করতে পারি না আমরা সকালবেলা সূর্য উঠলো আবার আমরা পরের দিন যখন সূর্য উঠলো তখন বলছি যে নিশ্চয়ই একটা কিছু সাইকেল কমপ্লিট হলো। তো এই জন্য আমরা বলছি কি যে একদিন কমপ্লিট হলো। তো এই একদিনকে যখন আমরা 24টা সমানভাবে ভাগ করছি তখন তাকে বলছি 1 ঘন্টা। আবার 1 ঘন্টাকে যখন আমরা 60টা সমানভাবে ভাগ করছি তখন তাকে বলছি 1 মিনিট।
আবার 1 মিনিটকে যখন আমরা 60টা সমান ভাগে ভাগ করছি তখন তাকে বলছি আমরা 1 সেকেন্ড। তো তার মানে নিশ্চয়ই আমরা ওকে মেজার করতে পারছি, তার জন্য আমরা কি বলছি না এই সময়টিকে বলছি আমরা কি না একটি রাশি। তো আমাদের যে রাশিগুলো বললাম তাহলে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটের ক্ষেত্রে যদি লক্ষ্য করি না এই রাশিগুলো কিন্তু কোনোভাবে একটির সঙ্গে আরেকটি নির্ভর করছে। অর্থাৎ আমরা যে রাশি সম্পর্কে বললাম, তো রাশি সম্পর্কে এখনো পর্যন্ত উদাহরণ দিয়েছি দৈর্ঘ্য, ভর, সময়। তো দৈর্ঘ্য, ভর, সময় আমরা প্রথমেই দেখিয়েছি যে দৈর্ঘ্যের সঙ্গে ভর কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়। একটি প্লাস্টিকের পেন, একটি সোলার পেন নিয়ে আমরা উদাহরণ দিলাম যে নিশ্চয়ই দৈর্ঘ্য আর ভরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একই রকম ভাবে দৈর্ঘ্য বা সময়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি এই পেনটির দৈর্ঘ্য যাই হোক না কেন তার জন্য কিন্তু আমাদের যে 24 ঘন্টায় যে একদিন হয় সেটি কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ দৈর্ঘ্যের সাথেও কোনো সম্পর্ক নেই, ভরের সাথেও কোনো সম্পর্ক নেই, সময় সামনের দিকে এমনিতেই এগিয়ে যাবে। তো এই যে আমাদের রাশি বলেছি, তো রাশির ক্ষেত্রে তার মানে আমাদের দু ধরনের হতে পারে। দু ধরনের হতে পারে এই অর্থে যে একটি কি না কোনটির উপর নির্ভরশীল নয়, একদম সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ কথার অর্থ না নিজেই নিজের উপর নির্ভর করে আছে, মানে অন্য কারোর সাথে ওর কোনো লিঙ্ক নেই। তো সেই ধরনের রাশিকে আমরা বলবো কি মৌলিক রাশি। মৌলিক রাশি বা একে আমরা বলতে পারি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কথার অর্থ না যেটি যে কোয়ান্টিটিগুলো অন্য কারোর উপর কোনোভাবেই নির্ভর করবে না। আমরা যে তিনটে এক্সাম্পল দিলাম দৈর্ঘ্য, ভর, সময়, তিনটি কি কোনোটির উপর কোনোভাবেই নির্ভর করছে না। তাহলে আমরা এক্সাম্পল হিসাবে নিতে পারি কি না দৈর্ঘ্য বা লেন্থ, ভর অর্থাৎ মাস, সময় বা টাইম। তো এখানে আমরা তাহলে দৈর্ঘ্য নিলাম, প্রস্থ আর উচ্চতা কেন নিলাম না? কারণ আমরা বললাম যে যেটি আমরা দৈর্ঘ্য সেটি প্রস্থ সেটি উচ্চতা, শুধুমাত্র আমরা যেটি একটু চওড়াতে ছোট তাকে আমরা বলছি প্রস্থ। এই ধরনের ভিত্তিতে আমরা নামকরণ করেছি। যেটি একটু ওপর দিকে হবে সেটিকে আমরা উচ্চতা বলেছি, কিন্তু একই জিনিস তিনটেই কি না দুটো পয়েন্টের মধ্যে আমাদের ডিস্টেন্সকে বোঝাচ্ছে। তো এই জন্য আমরা বলছি কি দৈর্ঘ্য, যেটি দৈর্ঘ্য সেটিকেই আমরা দূরত্ব হিসাবে ইন্ডিকেট করব বা ডিস্টেন্স হিসাবে ইন্ডিকেট করব। এগুলোর আমরা বিভিন্ন ধরনের নামকরণ করেছি, কিন্তু সবগুলোই কিন্তু দৈর্ঘ্যকেই ইন্ডিকেট করছে। তো আমাদের আরেক প্রকারের যে রাশি রয়েছে তাকে বলছি আমরা কি লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। তো লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি, তো লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি কাকে বলবো না যেটি ডিরাইভড অর্থাৎ যেটি অন্য রাশির উপর নির্ভরশীল। যেমন মনে করো তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার। তো তুমি যখন সাইকেলে করে যাচ্ছ, তো সাইকেলে করে তোমার স্কুল যেতে সাপোজ 5 মিনিট সময় লেগেছে। তো সাইকেলে করে যদি তোমার স্কুল যেতে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে সেক্ষেত্রে তোমার সাইকেলের আমরা যদি বলি বেগ কত হবে বা সাইকেলের দ্রুতি কত হবে, তখন তুমি কি করবে না দ্রুতি সমান আমরা জানি কত দূরত্ব বাই সময়। তো দ্রুতি সমান যেহেতু দূরত্ব বাই সময়, আমরা কি করতে পারি দ্রুতি তোমার কত হবে না 1 কিলোমিটার দূরত্ব বাই তার সময় কত লেগেছে তোমার 5 মিনিট। তাহলে এখান থেকে আমরা দ্রুতি বা স্পিড পেয়ে গেলাম। তো স্পিড বা দ্রুতি যেটা বললাম সেটা কিন্তু দেখো স্বয়ংসম্পূর্ণ নয়, অর্থাৎ এটি দুজনের উপর নির্ভর করে আছে। 1 নম্বর দূরত্বের উপর নির্ভর করে আছে, 2 নম্বর এটি নির্ভর করে আছে সময়ের উপর। যেহেতু দূরত্ব এবং সময়ের উপর নির্ভর করে আছে সেহেতু আমরা বলতে পারি কি দ্রুতি হলো কি কোয়ান্টিটি না ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি। একই রকম ভাবে আমরা যদি
ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফল করার কথার অর্থ কি না, ক্ষেত্রফল কথার অর্থ টু ডাইমেনশনালি অর্থাৎ দ্বিমাত্রিক ভাবে যতটা পরিমাণ জায়গা জুড়ে থাকবে তাকে বলি কি আমরা ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের উপর নির্ভরশীল। তো সোজা কথায় আমরা যেটিকে প্রস্থ বলি সেটিও ওয়ান টাইপ অফ দৈর্ঘ্য, সেটিও এক ধরনের দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল নির্ভর করছে কার উপর? দুটো দৈর্ঘ্যের উপর। তো যেহেতু ক্ষেত্রফল দুটো দৈর্ঘ্যের উপর নির্ভর করছে সেহেতু ক্ষেত্রফল বা এরিয়া একে আমরা বলতে পারি কি না ডিরাইভ কোয়ান্টিটি। যেমন আমরা দ্রুতিকে বললাম দ্রুতি বা স্পিড হবে। আবার আমরা যদি আয়তন বলি, আয়তন সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইনটু উচ্চতা। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, প্রস্থের উপর নির্ভর করছে, উচ্চতার উপর নির্ভর করছে। সোজা কথায় তিনটি দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। এই জন্য আমরা একে বলছি কি ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি। তো আমরা এই ধরনের আরো অনেকগুলো বলতে পারি, যেমন আমরা ভরবেগ বলতে পারি, এটি ভর ও বেগের উপর নির্ভরশীল, লিনিয়ার মোমেন্টাম। তো আমরা মেইনলি আলোচনা করলাম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে। এখনো পর্যন্ত ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আমি তিনটে উদাহরণ নিয়েছি। একটি কি দৈর্ঘ্য, একটি হলো কি ভর এবং একটি হলো কি সময়। তো এই দৈর্ঘ্য, ভর, সময় ছাড়াও আরো কতগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে। তো সেগুলো কি কি না, সেগুলো আমরা যদি লক্ষ্য করি, একটি হবে কি উষ্ণতা। বা টেম্পারেচার। তো উষ্ণতা বা টেম্পারেচার হতে পারে উষ্ণতা বা টেম্পারেচার কাকে বলেছে না, উষ্ণতা বা টেম্পারেচার বলতে আমরা জেনারেলি যদি উদাহরণ দিই, আমরা জানি কি যে বরফ রয়েছে, তো বরফকে যদি আমরা তাপ দিই, তো তাপ দিলে কি হবে না বরফ গলা শুরু করবে, এবং গলা যখন শুরু করলো গলতে 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 একটা সময় কি হবে জলে পরিণত হবে, এবং জলে পরিণত হওয়ার পর যখন আমরা যদি তাকে আরো যদি কন্টিনিউয়াসলি তাপ দিতে থাকি, তাহলে একটা সময় কি হলো না সেটি ফুটে বাষ্পে পরিণত হলো। তো আমরা যদি বরফ গলার যখন স্টার্ট হয়েছে, জাস্ট একটি বরফখণ্ড রয়েছে সেটি গলা স্টার্ট হয়েছে, তো সেই মোমেন্ট থেকে যদি আমরা হিসাব করি এবং জাস্ট জল ফোটা স্টার্ট হয়েছে এই মোমেন্ট পর্যন্ত যদি আমরা চেক করি, তাহলে যেখানে বরফ গলা শুরু হচ্ছে সেটিকে আমরা যদি 0, আর যেটি যেখানে আমাদের জল ফোটা শুরু হয়েছে সেটিকে যদি আমরা 100 বলি, তো 0 থেকে 100 এর মাঝে কতগুলো গ্যাপ রয়েছে না 100টা গ্যাপ রয়েছে। তো আমরা একে নাম দিলাম কি না প্রত্যেকটা গ্যাপকে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম নাম দিলাম, অর্থাৎ আমরা কি করতে পারছি না তার মেজারমেন্ট করতে পারছি। এবং আমরা যদি একটু চেক করি যে এক্ষেত্রে দৈর্ঘ্যের উপর, ভরের উপর, সময়ের উপর কোনোভাবেই এটি নির্ভর করছে। আমরা যতই আইস নিই না কেন, যতই বরফ নিই না কেন, যত বড়ই হোক না কেন, যত লম্বাই হোক না কেন, যাই হোক না কেন, সব প্রত্যেকটির ক্ষেত্রেই আমরা দেখবো না 0 ডিগ্রিতে কি হয় বরফ হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়ে যায় না জল ফুটে বাষ্পে পরিণত হয়। তো এই জন্য আমরা কি করছি না উষ্ণতা যে কোয়ান্টিটি রয়েছে বা যে রাশিটি রয়েছে তাকে আমরা কি করছি ফান্ডামেন্টালের মধ্যে ফেলতে পারি। এর মধ্যে আমরা আরো এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি কি না পদার্থের পরিমাণ, বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আর আমরা তড়িৎ প্রবাহ মাত্রা নিতে পারি। আর আমরা নিতে পারি দীপন প্রাবল্য। তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ বলতে বোঝাচ্ছে যে এক্ষেত্রে ভর আর পদার্থের পরিমাণের মধ্যে কোনো সম্পর্ক নেই। পদার্থের পরিমাণ আমরা বলছি যেটিকে আমরা জেনারেলি মোল হিসাবে ইউজ করে থাকি, মোল শব্দটি ব্যবহার করে থাকি, 1 মোল, 2 মোল, 3 মোল। তো সেটি আমরা বলছি কি পদার্থের পরিমাণ। তড়িৎ প্রবাহ মাত্রা বলতে বোঝাচ্ছি কোনো একটি তারের মধ্য দিয়ে
যে প্রতি একক সময়ে যতটা পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তাকে বলছি তার তড়িৎ প্রবাহ মাত্রা। এটিও আমাদের কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। দীপন প্রাবল্য কাকে বলবো না, কোনো একটি যদি বাল্ব বা কোনো কিছু একটি আলোর যদি উৎস থাকে তাহলে সেখান থেকে যতটা পরিমাণ আলো উজ্জ্বলতা দেবে তখন তাকে বলছি আমরা, সেই উজ্জ্বলতাকে বলছি আমরা দীপন প্রাবল্য বা লুমিনোসিটি। তো আমরা রাশি সম্পর্কে জানলাম। তো রাশিগুলো কি না, আমরা বললাম প্রকৃতি বা নেচারকে যদি আমরা স্টাডি করতে চাই তাহলে নেচারের যে কম্পোনেন্টগুলো রয়েছে বা নেচারের যে সমস্ত ঘটনাবলী ঘটছে সেই ঘটনাবলীগুলোকে পরিমাপ করার জন্য, অর্থাৎ সেই ঘটনাবলীগুলোকে জানার জন্য আমাদের কিছু তাদের ধর্মকে আমাদের জানার প্রয়োজন। সেই ধর্মগুলোকে আমরা বলছি রাশি। সেটা অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে এবং প্রাকৃতিক বিষয় হতে হবে। তো পরিমাপযোগ্য কথাটা আমরা যখন ইউজ করছি তার মানে নিশ্চয়ই তার সঙ্গে পরিমাপের প্রশ্ন উঠে আসবে। তার মানে আমরা তো রাশি সম্পর্কে জেনে নিলাম, তাহলে আমি এদের পরিমাপ করব কিভাবে? অর্থাৎ আমরা তো বুঝে নিলাম লেন্থ কাকে বলে, আমরা বুঝে নিলাম মাস কাকে বলে বা ভর কাকে বলে। তো এই দৈর্ঘ্য ভর যেগুলো রয়েছে এইগুলোকে আমরা পরিমাপ করব কিভাবে? তো পরিমাপ করার জন্য সাধারণভাবে আমাদের কিসের প্রয়োজন রয়েছে বা কিভাবে পরিমাপ করব সেগুলো আমরা জানব। তো আমরা সবার প্রথমে জানবো যে পরিমাপের প্রয়োজন কি পড়লো। তো পরিমাপের প্রয়োজন কিসের জন্য পড়লো বা আমরা কিভাবে পরিমাপ করব। তো দেখো, আমরা পরিমাপের প্রয়োজন এই অর্থে পড়লো যে সাপোজ ধরো আমরা বাজারে চাল কিনতে গিয়েছি। তো বাজারে যদি চাল কিনতে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে না, হয়তো তোমার বাড়ি থেকে বলে দিল যে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে কি করবে না, বলবে যে 1 বালতি চাল দাও। তো 1 বালতি চাল দাও, তোমার মা বলে দিয়েছে তোমাকে, তুমি কি করলে না, কিন্তু কোন বালতি বা কি কিছু ইন্ডিকেট করে, তুমি কি করলে না, বাড়িতে যে বালতি পেলে সেই বালতি নিয়ে চলে গেলে, গিয়ে কি করলো না, দোকানদার তোমাকে 1 বালতি চাল দিল, তুমি বাড়ি নিয়ে চলে এলে। তখন তোমার মা বলবে যে তোকে তো আমি ছোট বালতি নিয়ে যেতে বলেছিলাম, তুই বড় রকমের বালতি কেন নিয়ে চলে গেছিস। তার মানে কি, অর্থাৎ এখানে একটি কনফিউশন সৃষ্টি হচ্ছে, মানে তোমার মা তোমাকে যে ইনফরমেশন দিচ্ছে সেই ইনফরমেশন তোমার কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে। বা যদি তুমি কি হয় না, তোমাকে তোমার বাড়িতে তোমার বাবা বললো যে যা দোকান থেকে 1 মুঠো চিনি নিয়ে আয়। তুমি দোকানে গেলে দোকানদারকে বললে যে কাকু আমাকে 1 মুঠো চিনি দিন। তো 1 মুঠো চিনি বলতে দোকানদার তখন কি করলো, দোকানদার খুব লম্বা চওড়া সাইজের, সে তার 1 মুঠো চিনি তার হাতের মাপে দিয়ে দিল। তুমি যখন বাড়িতে নিয়ে এলে তখন বলবে যে তোমার বাড়িতে তোমার বাবা বললো যে এত চিনি নিয়ে তুই কি করবি। তো এক্ষেত্রে তার মানে তোমার কাছে ইনফরমেশনটা ঠিক পৌঁছেছিল এক্ষেত্রে, কিন্তু দোকানদারকে তুমি যখন ইনফরমেশনটা দিচ্ছ তখন সেই দোকানদারের কাছে ইনফরমেশন সঠিক পৌঁছাচ্ছে না। অর্থাৎ তোমার কতটা প্রয়োজন সেটা দোকানদার বুঝতে পারছে না। তাহলে এর জন্য কি হলো না, আমরা যে পরিমাপ করব, অর্থাৎ দোকানদার পরিমাপ ঠিকই করেছে, কিন্তু পরিমাপের জন্য যেটি মেন লাগবে বা যেটি প্রধান ব্যাপার, যে সঠিক কমিউনিকেশনের প্রয়োজন, সেই সঠিক কমিউনিকেশন হচ্ছে। তো এই কমিউনিকেশন গ্যাপ দূর করার জন্য কি করা হলো না, স্ট্যান্ডার্ড ইউনিট বানানো। স্ট্যান্ডার্ড ইউনিট বানানোর ফলে কি হলো না, যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমি কিন্তু এখন যদি বাড়িতে তোমাকে 1 কেজি বলে, তুমি দোকানে গিয়ে যদি 1 কেজি চিনি নাও, তাহলে কিন্তু তুমি বাড়িতে যে ইনফরমেশন দিয়েছিল দোকানদারের কাছেও ঠিক একই ইনফরমেশন পৌঁছাবে। তার মানে আমাদের একদম স্ট্যান্ডার্ড 1 কেজি মানে একটি স্ট্যান্ডার্ড ভ্যালুকে বোঝাচ্ছে। সে তুমি যে কোনো পাড়ার দোকান থেকে নিয়ে আসতে পারো, শপিং মল থেকে নিয়ে আসতে পারো, বাইরের দেশ থেকেও নিয়ে আসতে পারো, সব ক্ষেত্রেই কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালুকে বোঝাবে, যে পরিমাণটা আমার ওইটিই থাকবে। এবারে তোমার মেবি হতে পারে যে কোনো বাইরের দেশের চিনির টেস্ট একটু আলাদা, টেস্ট আলাদা বলতে হয়তো কিছু কোয়ালিটির পার্থক্য হতে পারে, তো বাকি কোনো কিছুর কিন্তু আর কোনো পার্থক্য হবে না, অর্থাৎ কতটা পরিমাণের কোনো পার্থক্য হবে না। তো এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে স্ট্যান্ডার্ড কথাটা আমরা ইউজ করলাম, যে স্ট্যান্ডার্ড ইউনিট, তাহলে স্ট্যান্ডার্ড কথার আগে আমরা ইউনিট ব্যাপারটা কি আমাদের জানা খুব প্রয়োজন রয়েছে। ইউনিট জিনিসটি না, ইউনিট কথাটি তখনই এলো যে আমরা কোনো একটা জিনিসকে যদি আমরা মেজার করতে চাই তাহলে তার ইউনিট জানার প্রয়োজন। ইউনিট কথার অর্থ একক, মানে একক কথার অর্থ যে আমরা সব থেকে ছোট কোনো অংশকে আমরা বোঝাতে চাচ্ছি। যেমন আমি মনে করো এই বোর্ডটির দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে চাচ্ছি। তো বোর্ডটির দৈর্ঘ্য যদি পরিমাপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন না, আমার কাছে যদি কোনো স্কেল না থাকে, আমরা ইউনিট হিসাবে যে কোনো একটি কি করতে পারি না, যেহেতু এর দৈর্ঘ্য পরিমাপ করতে চাচ্ছি তাহলে ইউনিট হিসাবে আমরা একটি দৈর্ঘ্যকেই আমরা বেছে নেব। অর্থাৎ আমরা কোনো কিছু একটি ভ্যালুকে আমার সাপেক্ষে আমি
ধরে নেব যে এটি ইউনিট। যেমন আমি যদি ধরে নিই যে এই পেনটির 1 ইউনিট, তাহলে আমরা কি করলাম না একটি পেন, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, তাহলে এই পেনটির দৈর্ঘ্য কত না আমরা বলে দিতে পারি কি 6 ইউনিট পেনের দৈর্ঘ্য। 6 ইউনিট পেনের দৈর্ঘ্য মানে আমরা এই পেনটাকে আমরা 1 ইউনিট ধরে নিয়েছি। তো আমরা পরিমাপ করতে চাইছিলাম কি না এই পেনের এই বোর্ডের দৈর্ঘ্য। তো বোর্ডের দৈর্ঘ্য কি রাশি, দ্যাট ইজ কিউ। তো আমরা 1 ইউনিট ধরে নিয়েছি কি একটি পেনের দৈর্ঘ্য। তো পেনের দৈর্ঘ্য হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিট। তো তার আগে আমাদের কি 6টি পেনের দৈর্ঘ্য, তার মানে আমাদের সামনে একটি নিউমেরিক্যাল ডিজিট লাগিয়েছি। যদি বোর্ডটি আর একটু লম্বা হতো তাহলে মেবি 7 বা 8 হতো। তাহলে ইন জেনারেল আমরা বলতে পারি কি না এখানে একটা নিউমেরিক্যাল ডিজিট বসবে, দ্যাট ইজ q n * 1 u। তো 1 u কি 1 u কথার অর্থ ইউনিট। ইউনিট হিসাবে আমরা কি চয়েস করতে পারি, যে কোনো কিছুকে চয়েস করতে পারি। আমি যদি এইটি না চয়েস করে আমি যদি এই ছোট্টটিকে আমরা যদি ইউনিট হিসাবে চয়েস করতাম তাহলে এটি 6 এর থেকে বেশি হতো না কম হতো? অবশ্যই 6 এর থেকে বেশি হতো। অর্থাৎ ইউনিট যত ছোট হবে তত n এর ভ্যালু বাড়বে। তো সেজন্য আমরা কি কিউ কি কনস্ট্যান্ট, কারণ কি রাশি সবসময় কনস্ট্যান্ট। কোনো একটি নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে তার ওই ধর্মটি কিন্তু আমরা যেভাবেই মাপি না কেন, যাই করি না কেন, তার ক্ষেত্রে ওটি সবসময় কনস্ট্যান্ট থাকবে। আমাদের এই বোর্ডের দৈর্ঘ্যটি সবসময় কনস্ট্যান্ট থাকবে, সে তুমি মিটার স্কেলে মাপো, সেন্টিমিটার স্কেলে মাপো, বা তুমি এই পেন দিয়ে মাপো, যাই দিয়েই মাপো। তো আমরা তাহলে বলতে পারি q = n * u। u যত বড় হবে n তত ছোট হবে, এবং u যত ছোট হবে n তত বড় হবে। কিন্তু এখানে একটি প্রবলেম সৃষ্টি হলো যে আমরা ইউনিট হিসাবে পেন বা এই যে পেনের যে ঢাকনা রয়েছে এটিকে আমরা কি করেছি, ব্যবহার করেছি। তো পেন বা পেনের ঢাকনা ব্যবহার করার ফলে একটি অসুবিধার সৃষ্টি হয়েছে না। মনে করো যে তুমি এই ভিডিওটি তুমি দেখছো, তো ভিডিওটি যেহেতু দেখছো তুমি ওখান থেকে বোর্ডের দৈর্ঘ্য কত সেটি সম্পর্কে তোমার আন্দাজ লাগানো একটু কঠিন হবে। কেন না তুমি এই পেনের অরিজিনাল দৈর্ঘ্য তুমি জানো না। অর্থাৎ অরিজিনাল দৈর্ঘ্য তুমি জানো না কথার অর্থ না তোমার কাছে এই পেনের দৈর্ঘ্য কত তার স্ট্যান্ডার্ড কোনো মাপ নেই। আমি কি করলাম, তোমাকে বললাম যে এটি কত হচ্ছে 6 ইন্টু পেনের দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে। তো 6 ইন্টু পেনের দৈর্ঘ্যের সঙ্গে যদি সমান হয়, আমি তোমাকে এখান থেকে বললাম যে এর সমান মাপের তুমি একটা বোর্ড বানাও। কিন্তু তুমি এখান থেকে কিন্তু ওই সমান মাপের বোর্ড কখনোই বানাতে পারবে না যদি না তোমার কাছে এই পেনটি না থাকে, বা এই পেনের একদম হুবহু সমান মাপের বা সমান দৈর্ঘ্যের যদি পেন তোমার কাছে না থাকে, তাহলে তুমি কিন্তু কখনোই বানাতে পারবে না। অর্থাৎ এখানে আবার একটি কমিউনিকেশন প্রবলেম সৃষ্টি হচ্ছে। তার মানে ইউনিট যখনই আমরা নিজের মতো তৈরি করছি তখন কিন্তু যে ইউনিট তৈরি করছে এবং যার কাছে যে ইউনিট সম্পর্কে জানছে, যেমন আমি ইউনিটটা এখানে তৈরি করেছি একটি পেনের দৈর্ঘ্য, এবং আমি তোমাকে ইউনিটটা বলছি যে তুমি পেনের দৈর্ঘ্যকে ইউনিট ধরো। তো তোমার ওই ইউনিট সম্পর্কে প্রকৃত তোমার আইডিয়া নেই যে ওটি কতটা লম্বা বা ওর দৈর্ঘ্য কত। তাহলে এর জন্যই কি না স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন রয়েছে। তো স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন কেন রয়েছে বোঝা গেল। তো তখন কি করা হলো না, সমস্ত দেশের বিজ্ঞানীরা মিলে কি করলাম, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ফিক্স করা যে আজ থেকে আমরা এই পার্টিকুলার সাপোজ একটা পার্টিকুলার দৈর্ঘ্য রয়েছে, তো সেই পার্টিকুলার দৈর্ঘ্যকে আজ থেকে আমরা 1 মিটার মাপ দিয়ে ওই 1 মিটার মাপের মনে করো কোনো একটি জিনিস তৈরি করা হলো, দিয়ে সেটি কি করলো সমস্ত দেশে পাঠিয়ে দেওয়া হলো। বললো যে আজ থেকে আমরা 1 মিটার এটাকে বলবো, এবং ওই 1 মিটার অনুযায়ী কি করলো না বিভিন্ন কোম্পানি ওই মাপটা নিয়ে তারা লোহা দিয়ে হোক, স্কেল দিয়ে হোক, লোহা দিয়ে হোক বা কাঠ দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে কি করলো না তারা 1 মিটার দৈর্ঘ্যের একটা মাপ তৈরি করলো। এবার ওইটি কি করলো না বিভিন্ন জায়গায় চলে গেলো। তখন কি হলো না, আমেরিকাতে কেউ যদি বসে যদি বলে যে এই বস্তুটির দৈর্ঘ্য 2 মিটার, তাহলে কিন্তু তোমার কাছে যেহেতু 1 মিটার তোমার বাড়িতেই আছে অ্যাভেলেবেল, সেহেতু তুমি সেখান থেকে 2 মিটার কতটা ইজিলি তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। কারণ কি না এখানে কোনো কনফিউশনের প্রশ্নই উঠছে না, কারণ ওখানে 1 মিটার যে বলেছে আর তোমার এখানেও বা তোমার দেশেও যে 1 মিটার, দুটোই কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু, কারণ সমস্ত দেশ মিলে ফিক্স করেছে এবং এটি একটি স্ট্যান্ডার্ড। তো তার মানে স্ট্যান্ডার্ড ইউনিটের প্রয়োজন রয়েছে। তো স্ট্যান্ডার্ড ইউনিট আমাদের যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের ইউনিট কথার অর্থ কি না, আমরা বললাম যে কোনো একটা কিছু যদি মেজারমেন্ট যদি করি তার হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম ভ্যালু, যেটার মাল্টিপ্লিকেশনে ওই রাশিটির অরিজিনাল কোয়ান্টিটিতে তার কত সেটি আমরা যদি বুঝতে পারি তাহলে সেটিকে বলছি কি আমরা তার ইউনিট। তো স্ট্যান্ডার্ড ইউনিট যদি আমরা বলি তাহলে স্ট্যান্ডার্ড ইউনিটের সাহায্যে মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের 3 ধরনের পদ্ধতি রয়েছে।
তিন ধরনের পদ্ধতি রয়েছে। ফার্স্ট সিজিএস পদ্ধতি, সেকেন্ড এমকেএস পদ্ধতি, থার্ড হলো এফপিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি, এই তিন ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে। এই তিন ধরনের পদ্ধতিতে কি করা হয় না, বিভিন্ন দেশে মেজারমেন্ট করা হয়। তার মধ্যে এমকেএস পদ্ধতি যেটি রয়েছে এটি হলো ইন্টারন্যাশনাল পদ্ধতি বা এটি হলো স্ট্যান্ডার্ড পদ্ধতি, এটিকে আমরা বলছি এসআই পদ্ধতি। তো সিজিএস, এমকেএস বা এফপিএস এই ধরনের নামকরণ কেন হলো না, এই ধরনের নামকরণের কারণ হলো সবার প্রথম আমাদের ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে দৈর্ঘ্য, ভর এবং সময়কে নির্বাচন করা হয়েছিল। যেহেতু দৈর্ঘ্য, ভর এবং সময়কে নির্বাচন করা হয়েছিল, দৈর্ঘ্য, ভর এবং সময়, তো সিজিএস অর্থে দৈর্ঘ্য বা লেন্থ, এটিকে হচ্ছে মাস আর এটিকে টাইম। তো সিজিএস অর্থে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের যে একক ব্যবহার করা হয়েছিল সেটির নাম ছিল কি, সেন্টিমিটার। তো সেন্টিমিটার যে ইউনিটটা আমরা ব্যবহার করেছি, তো এর ফার্স্ট টার্মটি কি করা হয়েছে এখানে নিয়ে নেওয়া হয়েছে। ভরের ক্ষেত্রে কি করা হয়েছিল, সিজিএস পদ্ধতিতে ইউনিট হিসেবে নেওয়া হয়েছিল কি, গ্রাম। তো ইউনিট হিসেবে যেহেতু গ্রাম নিয়ে নেওয়া হয়েছে সেহেতু কি এর ফার্স্ট টার্মটি কি করা হয়েছে এখানে জিতে নিয়ে নেওয়া হয়েছে। সময়ের ক্ষেত্রে ফার্স্ট টার্মটি কি না, এস। তো এই জন্য কি করা হয়েছে না, এখানে আমাদের এস টার্মটি নিয়ে নেওয়া হয়েছে। একই রকম ভাবে এমকেএস এ যদি দেখি, দৈর্ঘ্যের ক্ষেত্রে কি ছিল, মিটার, ভরের ক্ষেত্রে কি ছিল, কেজি, এবং সময়ের ক্ষেত্রে সেকেন্ড। তো মিটারের এম নিয়ে নেওয়া হয়েছে, এখানে কেজির কে নেওয়া হয়েছে এবং সেকেন্ডের এস নিয়ে নেওয়া হয়েছে। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে কি নেওয়া হয়েছে, এক্ষেত্রে ফুট, এফটি। ভরের ক্ষেত্রে নেওয়া হয়েছে পাউন্ড, এটিকে এলবি লেখা হয়, এটা ইংলিশ টার্ম পাউন্ড, POUND, পাউন্ড। তো এখান থেকে পি নিয়ে নেওয়া হয়েছে। আর সময়ের ক্ষেত্রে এস। তো এই অনুযায়ী প্রত্যেকটির ফার্স্ট টার্ম নিয়ে আমাদের এই যে তিনটে সিস্টেম বানানো হয়েছে, সিজিএস, এমকেএস এবং এফপিএস। তো এফপিএস যে সিস্টেমটি রয়েছে তার বাদে সিজিএস আর এমকেএস সিস্টেমের মধ্যে একটি সুবিধা রয়েছে। এফপিএস ধরুন, এফপিএস সিস্টেম জেনারেলি ইউজ করা হয় না, কারণ এর কিছু অসুবিধা রয়েছে। কারণ সিজিএস আর এমকেএস সিস্টেমকে ইজিলি আমরা একটা থেকে অন্যটায় ট্রান্সফার করতে পারি। কারণ কি না, এই সিজিএস এবং এমকেএস সিস্টেমের মধ্যে প্রত্যেকটা যে ইউনিট রয়েছে তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে এবং সেটি 10 টু দি পাওয়ারের রিলেশন রয়েছে। যেমন আমরা 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 কেজি সমান 1000 গ্রাম, এবং সবগুলোর ক্ষেত্রেই সেকেন্ড। তো এখান থেকে যখন আমরা এখানে কনভার্ট করব, 10 টু দি পাওয়ার কোনোটার ক্ষেত্রে 2, কোনোটার ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 3 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলেই আমরা সিজিএস থেকে এমকেএস বা এমকেএস থেকে সিজিএস এ আমরা ইজিলি ট্রান্সফার করে নিতে পারবো। তো যেহেতু আমরা এই দুটো ইজিলি ট্রান্সফারেবল, সেহেতু আমরা সিজিএস এবং এমকেএস সিস্টেম জেনারেলি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো সিজিএস এবং এমকেএস সিস্টেমের মধ্যে আমরা এমকেএস সিস্টেমটিকে আমরা স্ট্যান্ডার্ড সিস্টেম হিসেবে ব্যবহার করা হয় এবং এটি হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি। তো আমরা এসআই সিস্টেমে আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিটগুলো ছিল তাদের ইউনিট কি হয় সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এসআই সিস্টেমে যদি আমরা দেখি, তো ফান্ডামেন্টাল ইউনিটগুলি কি ছিল, তো ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো হবে না, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেগুলো রয়েছে তাদের যে ইউনিট সেগুলোই হবে ফান্ডামেন্টাল ইউনিট। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে কি ছিল না, ফার্স্ট ছিল লেন্থ বা দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ইউনিট কত হয় এসআই সিস্টেমে না, মিটার। তারপরে কি, ভর। ভরের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি না, কেজি। সময়ের ক্ষেত্রে কি হয়, সেকেন্ড। এরপরে আমরা ব্যবহার করতে পারি কি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। বা পদার্থের পরিমাণ।
একে আমরা বলতে পারি কি মোল। তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রার এসআই সিস্টেমে একক হচ্ছে অ্যাম্পিয়ার, যার আমরা ফার্স্ট টার্মটা লিখছি এ। তো এটি আমরা শর্টে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি। উষ্ণতা টেম্পারেচার, তো উষ্ণতার একক হচ্ছে কেলভিন এসআই সিস্টেম। দীপন প্রাবল্য বা লুমিনোসিটি এর হচ্ছে এসআই সিস্টেমে আমাদের একক কত হয় না ক্যান্ডেলা বা সিডি। তো 1 2 3 4 5 6 7 সাতটি আমাদের ফান্ডামেন্টাল আমাদের ইউনিট রয়েছে। তো সাতটি ফান্ডামেন্টাল ইউনিটের পরও এছাড়াও আমাদের দুটি ইউনিট রয়েছে যেগুলোকে আমরা বলছি সাপ্লিমেন্টারি ইউনিট। তার কারণ হচ্ছে দুটো ইউনিটকে পরে নির্বাচন করা হয়েছে। সাপ্লিমেন্টারি কেন বলা হয়েছে, তার কারণ হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে এরা ডিরাইভড, অর্থাৎ এরা নির্ভর করে আছে এই ফান্ডামেন্টালের উপর, কিন্তু তারা প্রকৃতপক্ষে এদের উপর নির্ভর করে না। যেমন আমাদের সাপ্লিমেন্টারি ইউনিট হিসাবে যদি আমরা লক্ষ্য করি, দুটো ইউনিটকে চেক নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি ইউনিট হিসেবে ফার্স্ট নিয়ে নেওয়া হয়েছে কোণ বা অ্যাঙ্গেলকে, এবং ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। তো কোণ কাকে বলি? তো কোণ বলতে বোঝাচ্ছে যে দুটো, আমরা জানি যে অঙ্কে আমরা পড়েছি দুটো যখন সরলরেখা এক জায়গায় মিলিত হবে তখন তাদের মধ্যে যেটি সৃষ্টি হবে তো সেটিকে আমরা বলি কি কোণ। তো এটিকে বলছি কি আমরা অ্যাঙ্গেল। তো আপাত দৃষ্টিতে এটি দেখে মনে হচ্ছে যে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, কিন্তু এটি দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। কারণ কি না, কোণ সমান আমরা জানি অ্যাঙ্গেল বা কোণ সমান হয় কি, দ্যাট ইজ চাপ বাই ব্যাসার্ধ। তো চাপ বলতে এক্ষেত্রে কিন্তু প্রেসার না, এর ক্ষেত্রে চাপ বলতে এটি বৃত্তচাপ। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, আর্ক বাই রেডিয়াস। তো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ কেন বলা হচ্ছে না, আমরা যদি এটিকে যদি আমরা এইভাবে যদি বৃত্তচাপ দিয়ে আমরা যদি কমপ্লিট করে দিই তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য কতটি হবে না, বৃত্তচাপের দৈর্ঘ্য হবে, আমরা যদি এখান থেকে এই অংশটা যদি মেপে নিই এবং তাকে যদি আমরা মেপে যদি আমরা সোজা করে দিই তাহলে যেটি পাবো, যে দৈর্ঘ্যটি পাবো সেটি হচ্ছে কি বৃত্তচাপ। এবং ব্যাসার্ধ কত হবে না, ব্যাসার্ধ যদি আমরা এখান থেকে যদি কানেক্ট করি তো সেটি হচ্ছে ব্যাসার্ধ। এই দুইয়ের অনুপাতকে বলছি কি আমরা কোণ। তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, কারণ এটি দুটো দৈর্ঘ্যের অনুপাত। আমরা যদি এইভাবে যদি এদিকে যদি চলে যাই, আরো যদি দুটো সরলরেখাকে যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, আস্তে 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 ব্যাসার্ধ বাড়বে। ব্যাসার্ধ যেমন বাড়বে তার সাথে সাথে কিন্তু বৃত্তচাপও আগের থেকে বেড়ে যাবে। কারণ আমরা আগে যে দেখেছিলাম, আগে বৃত্তচাপটি কতটা ছিল না, বৃত্তচাপ ছিল এইটি। তো এই অংশটিকে মেপে সোজা করে নিলে তার বৃত্তচাপ পেতাম। এখন এক্ষেত্রে আমাদের এই অংশটি কত, এখান থেকে এইটি, আগের তুলনায় কিন্তু এটির থেকে এটি কিন্তু অনেক বড়। তো একে যদি আমরা মেপে যদি সোজা করে নিই তাহলে আমরা কি পেয়ে যাব না, বৃত্তচাপ পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে বৃত্তচাপও পেয়ে গেলাম সাইজে বড়, ব্যাসার্ধ সাইজে বড়, এবং দুটোর যদি আমরা অনুপাত নির্ণয় করি তাহলে প্রথম ক্ষেত্রেও যা অনুপাত বেরোবে দ্বিতীয় ক্ষেত্রেও অনুপাত সেম বেরোবে। অর্থাৎ এরা কিন্তু যে দুটো সরলরেখা মিলিত হয়ে কোণ তৈরি করছে সেই দুটি সরলরেখার দৈর্ঘ্যের উপর কোনোভাবেই নির্ভর করছে না। অর্থাৎ যেহেতু নির্ভর করছে না সেহেতু আমরা একে বলতে পারি কি ফান্ডামেন্টাল ইউনিট, কিন্তু আবার পুরোপুরি ভাবে নির্ভর করছে না এমনও নয়, কারণ দুটো দৈর্ঘ্যের অনুপাতের উপর নির্ভরশীল, সেহেতু একে আমরা বলছি কি সাপ্লিমেন্টারি ইউনিট।
তো সাপ্লিমেন্টারি ইউনিট যে অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেল সমান কত হয়, কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, এবং এর ইউনিট কত হচ্ছে না, এর ইউনিট হচ্ছে রেডিয়ান। তো এবার যদি আমরা প্রশ্ন করি যে একটি পয়েন্টকে কেন্দ্র করে টোটাল অ্যাঙ্গেল কত, তাহলে আমরা জানি কি দুটো সরলরেখা যখন মিলিত হচ্ছে তো তাদের যে ইনক্লিনেশন তাকে বলছি কি আমরা অ্যাঙ্গেল, যে তাদের মধ্যে যেটি সৃষ্টি হচ্ছে তাকে আমরা অ্যাঙ্গেল বলছি। অ্যাঙ্গেল সমান কি না, কোণ সমান আমরা বললাম এখানে যে কোণ সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। তো একটি পয়েন্টকে কেন্দ্র করে টোটাল অ্যাঙ্গেল কত হবে না, আমরা কি করলাম, একটি আমাদের স্ট্রেট লাইনকে ফিক্স রেখে আরেকটি স্ট্রেট লাইনকে যদি আমরা এইভাবে যদি আস্তে 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 ঘোরাতে থাকি তাহলে কি হয়ে যাবে না, ওই পয়েন্টকে কেন্দ্র করে টোটাল অ্যাঙ্গেল কভার হবে। অর্থাৎ একটা না একটা সময় কি হবে, স্ট্রেট লাইনটা এখানে আসবে, তখন অ্যাঙ্গেল কত হবে 80। তারপরে কি হয়ে যাবে না, আবার অ্যাঙ্গেলটি একটা না একটা সময় কোথায় আসবে না, এখানে আসবে, তখন অ্যাঙ্গেল কত হবে 80। আবার একটা না একটা সময় কি হবে না, এখানে আসবে, তখন অ্যাঙ্গেল কত হবে 80। আবার একটা না একটা সময় মনে করো এখানে এলো, তখন অ্যাঙ্গেল কত হবে না 80। আবার কি হয়ে যাবে, অর্থাৎ পুরো একটি পয়েন্টকে কেন্দ্র করে টোটাল অ্যাঙ্গেল কমপ্লিট হবে কখন, যখন এখানে ফিরে আসবে। অর্থাৎ এখান থেকে স্টার্ট হয়েছিল, আবার যখন ঘুরতে 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 যদি আবার ঠিক এখানে ফিরে আসে তাহলে বুঝবো কি না একটি টোটাল অ্যাঙ্গেল আমাদের কমপ্লিট হয়েছে। তো অ্যাঙ্গেল যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আমরা বলেছিলাম কি না, আমরা কাকে ফিক্স রাখবো না, আমরা প্রথম থেকেই কিন্তু ফিক্স রেখেছি আমরা কাকে না, আমরা রেডিয়াসকে ফিক্স রেখেছি। কারণ আমরা যখনই একটিকে ফিক্স রেখে যখন আরেকটিকে ঘোরাচ্ছি, আমরা রেডিয়াস যেহেতু ফিক্স রেখেছি তাহলে আমরা বলতে পারি একটি বৃত্ত কমপ্লিট করবে এবং তার রেডিয়াস কত r। তাহলে একটি পয়েন্টকে কেন্দ্র করে টোটাল কোণ কত হবে, দ্যাট ইজ টোটাল বৃত্তচাপ সমান কত 2πr বাই কত ব্যাসার্ধ, তাহলে r আর যদি কেটে যায় তাহলে আসবে কত 2π। অর্থাৎ একটি পয়েন্টকে কেন্দ্র করে টোটাল অ্যাঙ্গেল হবে কত 2π রেডিয়ান, কারণ কি আমরা SI ইউনিট কত হচ্ছে রেডিয়ান। তো নেক্সট আমরা দেখব যে সলিড অ্যাঙ্গেল কাকে বলে এবং সলিড অ্যাঙ্গেলের কি কনসেপ্ট রয়েছে। তো সলিড অ্যাঙ্গেল কাকে বলবো, সলিড অ্যাঙ্গেল কথার অর্থ আমরা টু ডাইমেনশনালি যাকে অ্যাঙ্গেল বলেছিলাম তারই থ্রি ডাইমেনশনাল ভার্সন হলো সলিড অ্যাঙ্গেল। তো থ্রি ডাইমেনশনাল ভার্সন কেন বলছি না, টু ডাইমেনশনাল ক্ষেত্রে কি হয়েছিল, যেমন দুটো লাইন কি ছিল না এক জায়গায় ফিক্স ছিল, একটি বোর্ডের উপর আমি আঁকতে পেরেছিলাম এবং তাদের মধ্যে যেটি সৃষ্টি হয়েছিল তাকে বলেছিলাম আমি অ্যাঙ্গেল। তো থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে কি না, যদি আমাদের দুটো আমরা স্ট্রেট লাইন রয়েছে, ধরো দুটো স্ট্রেট লাইন, তো এরা এইভাবে যদি থাকে তখন আমরা বলছি কি এদের মধ্যে কি ফিক তৈরি হয়েছে না অ্যাঙ্গেল। আমরা কি করলাম না, ইমাজিন করার চেষ্টা করো যে দুটো আমাদের স্ট্রেট লাইন রয়েছে, তার মাঝে কি করলাম, এই দুটোকে আমি এখানে জয়েন করে দিলাম আঠা দিয়ে বা কোনো কিছু দিয়ে। জয়েন করে দেওয়ার পর আমি এখানে একটা ড্রিল মেশিন লাগিয়ে দিলাম। তো ড্রিল মেশিন লাগিয়ে যদি আমি একে যদি চালু করে দিই তাহলে কি হয়ে যাবে, এটি কি করতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে। তো এইভাবে যেহেতু ঘুরতে থাকলে যে ফিগারটি তৈরি করবে, তো সেটি যে ফিগারটি তৈরি করবে সেটি কি হবে না, সেটি একটি শঙ্কুকে ডিনোট করবে, এইভাবে ঘুরছে। তো সেটি যেহেতু শঙ্কুকে ডিনোট করছে, তো আমরা যদি দেখি তাহলে কি হবে না, এই সেন্টারের রেসপেক্টে কি হবে না, যদি আমরা বাইর থেকে লক্ষ্য করি তো এটা একটি শঙ্কুর মতো ফিগার হবে। এবং আমরা যদি বাইর থেকে লক্ষ্য করি তাহলে দেখবো ওপরের বাইরে সবথেকে বড় সার্কেল তৈরি হয়েছে, তার থেকে ভেতরে একটি ছোট সার্কেল তৈরি হয়েছে, তার থেকে ভেতরে আরেকটি ছোট, তার থেকে ভেতরে আরেকটি ছোট, তার থেকে ভেতরে আরেকটি ছোট, তার থেকে ভেতরে আরেকটি ছোট এবং শেষে পয়েন্ট। এটাকে আমরা অনেকটা কম্পেয়ার করতে পারি যদি অ্যাঙ্গেলের সাথে কম্পেয়ার করি, যে দুটো সরলরেখা এভাবে ছিল, তো দুটো সরলরেখাকে যদি আমরা বাইর থেকে যদি দেখি, তো এই সাইড থেকে যদি আমরা টু ডাইমেনশনালি দেখি তাহলে কি হবে না, অনেকটা মনে হবে এরকম যে এখানে একটি বৃত্তচাপ রয়েছে, এখানে একটি বৃত্তচাপ রয়েছে, এখানে একটি বৃত্তচাপ রয়েছে, এখানে একটি বৃত্তচাপ রয়েছে, এখানে একটি বৃত্তচাপ রয়েছে এরকম। তো এটাও ঠিক একই রকম। তো এই বৃত্তচাপগুলির জন্য কি তৈরি হয়েছিল না, এখানে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছিল ঠিক একই রকম এই যে সার্কেলগুলোর ভেতরে যে এরিয়া তৈরি হয়েছে, তো সেই এরিয়ার জন্য কি হয়েছে না, ওই পয়েন্টে যেটি তৈরি হয়েছে সেটি কি বলছি আমরা কি সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। তো অ্যাঙ্গেলের আমরা পরিমাপ কিভাবে করেছিলাম না, চাপ বাই ব্যাসার্ধ, দ্যাট ইজ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ যেমন করেছিলাম সেক্ষেত্রে আমরা এর ক্ষেত্রেও কি করব না, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ না, এর ক্ষেত্রে আমরা করব কি না এরিয়া বাই ব্যাসার্ধ স্কয়ার। তার কারণ কি না, সলিড অ্যাঙ্গেল কি কোয়ান্টিটি না, সলিড অ্যাঙ্গেল হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি।
এবং এটিকে আমরা ফান্ডামেন্টালও বলতে পারি। তার কারণ কি না, এটি আপাত দৃষ্টিতে কি না দৈর্ঘ্যের উপর নির্ভর করছে বলে মনে হবে, কিন্তু কি দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না। কারণ কি না, যেমন কোণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম চাপ বাই ব্যাসার্ধ, চাপ একটি দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ একটি দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, কিন্তু চাপ এবং ব্যাসার্ধ যখন অনুপাত নির্ণয় করছি সেক্ষেত্রে আমরা যেই চাপ নিই না কেন বা যেই ব্যাসার্ধ নিই না কেন তাদের অনুপাত সবসময় সমান থাকবে। একই রকমভাবে সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রেও কি না, আমরা যখন সলিড অ্যাঙ্গেল নির্ণয় করছি তখন এরিয়া বাই ক্ষেত্রফলের স্কয়ার করছি, এরিয়া বাই ব্যাসার্ধ স্কয়ার করছি। তো আমরা যেই এরিয়ায় নিই না কেন বাই তার ব্যাসার্ধ স্কয়ার যদি অনুপাত করি সবসময় কনস্ট্যান্ট থাকবে। যেমন আমরা কি করলাম, প্রথম ক্ষেত্রে আমরা এই এরিয়াটি নিলাম, তো এই এরিয়াটি যদি নিই সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ কত পাবো 8। তো প্রথম ক্ষেত্রে নেওয়া এরিয়া অনেক বড় এবং সেই ক্ষেত্রে ব্যাসার্ধও অনেক বড়, তাহলে সলিড অ্যাঙ্গেলের যদি আমরা দেখি ঘনকোণ সমান তাহলে কত হবে, দ্যাট ইজ এরিয়া বা ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কয়ার। প্রথম ক্ষেত্রে দেখো আমরা নিয়েছি উপরের যে এরিয়াটি, তো এর ক্ষেত্রফল কি অনেক বেশি এবং বাই কত তার আমাদের যখন ব্যাসার্ধ নিয়েছি ব্যাসার্ধ অনেক বড়, তো এদের দুজনের অনুপাত যা হবে, আমরা যদি ওইটি যদি না নিই, আমরা যদি বলি না আমরা অত দূরে নেব না, আমরা কোথায় নেব, এখানে নেব, তো এখানে যদি নিই সেক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফল অনেক কমে গেল এবং তার সাথে সাথে দেখো রেডিয়াসও কিন্তু অনেকটা কমে গেল। তো ক্ষেত্রফল বাই রেডিয়াসের স্কয়ারের যে অনুপাত সেটি কিন্তু আবার ফিক্স রয়েছে। তো একে বলছি কি আমরা ঘনকোণ বা একে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল। তো এর ইউনিট কি না, এর ইউনিট হচ্ছে এসআই পদ্ধতিতে স্টেরিডিয়ান। ঘনকোণকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, তো একে এর এসআই ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান। তো যেমন ভাবে আমরা একটি পয়েন্টের রেসপেক্টে টোটাল অ্যাঙ্গেল কত হয় বলেছিলাম 2π, সেরকম আমরা একটি পয়েন্টের রেসপেক্টে টোটাল সলিড অ্যাঙ্গেল কত হয় আমরা নির্ণয় করার চেষ্টা করব। যখন আমরা একটা পয়েন্টের রেসপেক্টে আমরা টোটাল অ্যাঙ্গেল নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমরা কনস্ট্যান্ট রেখেছিলাম কাকে, তখন আমরা কনস্ট্যান্ট রেখেছিলাম একটি রেডিয়াসকে কনস্ট্যান্ট রেখেছিলাম। রেডিয়াসকে কনস্ট্যান্ট রাখার পর আমরা কি করেছিলাম না, তার রেসপেক্টে টোটাল আমাদের সেই রেডিয়াসকে কনস্ট্যান্ট রেখে টোটাল পরিধি চলে এসেছিল, বৃত্তের পরিধি বাই তার রেডিয়াস করেছিল। এক্ষেত্রেও আমাদের কি করতে হবে না, আমাদের পার্টিকুলার একটা কনস্ট্যান্ট রাখবো, দ্যাট ইজ আমরা রেডিয়াসকে কনস্ট্যান্ট রাখবো, দিয়ে আমরা আস্তে 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 তার কি করবো না বাড়াতে থাকবো। সবার প্রথমে আমরা কি করলাম, এইভাবে আমরা একটি ঘনকোণ নিয়ে নিলাম। তো এই ঘনকোণটি মান কত হবে না, উপরে এই উপরের যে অংশটি রয়েছে তার এই এরিয়া বাই তার এখান থেকে যদি আমরা এটি কানেক্ট করি তার রেডিয়াসের যদি স্কয়ার করি তাহলে আমরা সেক্ষেত্রে তার সলিড অ্যাঙ্গেল পেয়ে যাব। এরপর যদি সলিড অ্যাঙ্গেল যদি বাড়াতে হয়, দ্যাট ইজ সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ প্রপোর্শনাল টু ক্ষেত্রফল এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু কত না তার রেডিয়াসের স্কয়ার। আমরা যেহেতু রেডিয়াস কনস্ট্যান্ট রেখেছি তাহলে তার কার সাথে প্রপোর্শনাল না ক্ষেত্রফলের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ক্ষেত্রফল যত বাড়বে তাহলে কি হবে, তার সলিড অ্যাঙ্গেলের মান তত বাড়বে। তাহলে আমরা কি করলাম না, ক্ষেত্রফল একটু বাড়িয়ে দিই। তো ক্ষেত্রফল বাড়ানোর ক্ষেত্রে একটি জিনিস আমাকে খেয়াল রাখতে হবে যে ক্ষেত্রফল যদি আমরা এইভাবে যদি ক্রমশ যদি বাড়াতে থাকি তাহলে একই প্লেনে যদি বাড়াতে থাকি তাহলে কি হবে না, আস্তে আস্তে কিন্তু রেডিয়াস চেঞ্জ হয়ে যাবে। কারণ দেখো আগে কিন্তু এই অংশটা কি ছিল রেডিয়াস, আমরা যখন খুব ছোট্ট অংশ নিয়েছিলাম, এখন দেখো যত একই প্লেনে যদি বাড়াতে থাকি রেডিয়াস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। তো আমাকে কি করতে হবে, একই প্লেনে আমাকে বাড়ালে চলবে না। তাহলে আমাদের কি করব না, জাস্ট ইমাজিন করো একটি ফুটবল বা একটি গোলক। তো গোলকের সেন্টার থেকে আমরা কি করলাম না, ওই ফুটবলের উপর আমরা একটি ছোট্ট অংশ কেটে নিলাম, ছোট্ট একটি সার্কেল কেটে নিলাম। তো সার্কেল যদি কেটে নিই তাহলে এরপরে আমরা কি করলাম, এই যে ফুটবলের উপর যে ছোট্ট দাগটি দিয়েছি তার উপরে কি করলাম না, ওই যে পয়েন্টটিকে আমরা সেন্টার করে আমরা একটি সার্কেল বা বৃত্ত এঁকেছিলাম ওইটিকেই সেন্টার করে ওর থেকে আরেকটু বড় বৃত্ত আঁকলাম, তারপরে ওটিকে সেন্টার করে তার থেকে আরেকটু বৃত্ত আঁকলাম। যতগুলো বৃত্ত পরপর আমরা আঁকবো তো সব ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যতগুলো বৃত্ত আঁকছি প্রত্যেকটি বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্ফিয়ার নিয়েছি বা যে আমরা ফুটবলটি নিয়েছি তার ক্ষেত্রে কিন্তু সেখান থেকে ওই যে এরিয়া রয়েছে তার কিন্তু ডিসটেন্স সমান কত আর, কারণ কি না গোলকের আমরা যদি সেন্টার থেকে তার গোলকের যে তার উপরের যে ক্ষেত্রফল রয়েছে তার যে কোনো পয়েন্টকে যদি আমরা কানেক্ট করি তার ডিসটেন্স কত হয় আর। তাহলে আমরা যদি আস্তে আস্তে বৃত্তগুলো যদি গোল গোল করে যদি আমরা আঁকতে থাকি তাহলে কি হয়ে যাবে, পুরো আস্তে আস্তে পুরো
যে ফুটবলটি রয়েছে বা পুরো যে গোলকটি রয়েছে সেটিকে কভার করে নেবে। তাহলে পুরো যদি কভার করে নেয় তখন পুরো গোলকের বা পুরো যে ফুটবলটি রয়েছে তার ক্ষেত্রফল কত হয় না, দ্যাট ইজ একটি পয়েন্টের রেসপেক্টে যদি আমরা কভার করে নিই পুরো ক্ষেত্রফল আসবে কত 4πr² বাই তার রেডিয়াস কত হবে r², তাহলে r² কেটে গেলে আসবে কত 4π। অর্থাৎ একটি সলিড অ্যাঙ্গেলের মান একটি পয়েন্টকে কেন্দ্র করে কত হয় না 4π স্টেরিডিয়ান। কারণ কি না, এর এসআই ইউনিট হচ্ছে কি স্টেরিডিয়ান। তো আমরা দৈর্ঘ্য, ভর, সময় এইগুলো যখন আমরা মেজারমেন্ট করছি তখন আমরা বিভিন্ন ইউনিট আমরা নিচ্ছি। তো আমরা দেখলাম তার জন্য তিনটে সিস্টেম ব্যবহার করেছি, সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এফপিএস সিস্টেম। তো সিজিএস, এমকেএস, এফপিএস সিস্টেমে আমরা ইউনিটগুলো কেমন নিচ্ছি না, যেমন দৈর্ঘ্যের ইউনিট হিসাবে আমরা মিটার নিচ্ছি, আবার কোথাও দৈর্ঘ্যের ইউনিট হিসাবে আমরা সেন্টিমিটার নিচ্ছি। তো আবার দেখবে যে আমরা যখন খুব ছোট দৈর্ঘ্য মাপি তখন আমরা বলি মিলিমিটার বলে একটা ইউনিট আমরা ব্যবহার করি। একই রকমভাবে ভর মাপার ক্ষেত্রে খুব ছোট ইউনিট হিসাবে আমরা মিলিগ্রাম বলে আমরা এরকম ইউনিট আমরা সাধারণত আমরা দোকানে বা বাজারে আমরা শুনে থাকি। তো এই জিনিসগুলো আমরা কেন ব্যবহার করছি, তো তার কারণ হচ্ছে যে আমরা কখনো খুব বড় কোনো কিছুর মেজারমেন্ট করছি, আবার কখনো খুব ছোট কোনো কিছুর মেজারমেন্ট করছি। যেমন মনে করো আমি যদি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমি যদি সেন্টিমিটার ইউনিটে মাপি তাহলে কি হবে না, আমাদের অনেক বড় একটি রাশি চলে আসে। কারণ আমরা জানি অনেক বড় একটি রাশি নয়, সরি একটি নাম্বার চলে আসে। তার কারণ কি, কিউ ইকুয়ালস টু এন ইন্টু ইউ। আমরা যত ছোট ইউনিট ব্যবহার করব সেক্ষেত্রে এন এর ভ্যালু কত হবে, অনেক হাই হবে। তাহলে কি হয়ে যাবে, আমাদের লেখা খুব অসুবিধাজনক। এই জন্য কি করা হচ্ছে না, বড় ইউনিট এবং ছোট ইউনিট ব্যবহার করা হচ্ছে। যেখানে খুব ছোট পরিমাণ কোয়ান্টিটি হবে সেখানে আমরা ছোট ইউনিট ব্যবহার করব, এবং যেখানে খুব বড় কোয়ান্টিটি হবে সেক্ষেত্রে আমরা কি করব না, বড় ইউনিট ব্যবহার করব। তো এই ছোট বড় ইউনিটের তারতম্যের জন্য আমাদের কি হচ্ছে না, অনেকগুলো ইউনিটের নাম আমাদের মনে রাখার দরকার হয়ে পড়বে। তো এই অসুবিধা দূর করার জন্য, যে যেমন সেন্টিমিটার, মিটার তো ঠিক ছিল, এর সাথে যদি আমাদের আরও অনেক কিছু মনে রাখতে হয় তাহলে শুধু দৈর্ঘ্যেরই যদি এতগুলো মনে রাখতে হয় তাহলে ভরেরও আরও কত হবে। তো এই জন্য অসুবিধাগুলো দূর করার জন্য কতগুলো প্রেফিক্স ঠিক করা হয়েছে। সেই প্রেফিক্সগুলো যখনই আমরা কোনো একটি ইউনিটের সামনে যখন আমরা বসিয়ে দেবো তখন কি হয়ে যাবে না, সেখান থেকে আমরা অটোমেটিক আমরা তার সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো যে সেটি কতটি বড় বা কতটি ছোট, ওই যে ইউনিটটির সামনে আমরা প্রেফিক্সটি বসিয়েছি তার তুলনায়। তো এই প্রেফিক্সগুলো কি কি না, ফার্স্ট হচ্ছে আমরা যে প্রেফিক্স সেটি হলো মিলি। তো মিলি কথার অর্থ 10⁻³ তারপর হলো মাইক্রো, যার কথার অর্থ হলো 10⁻⁶, তারপর হলো কি ন্যানো, (10⁻⁹), পিকো, (10⁻12), ফেমটো, (10⁻15), অটো, 10⁻18। এগুলো কি না, কোনো একটা ইউনিটকে ছোট করার জন্য। একই রকম ভাবে বড় করার জন্য আমরা কি করব না, অর্থাৎ আমরা যদি ছোট ইউনিট যদি ব্যবহার করি সেগুলো হচ্ছে মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। আমরা যদি বড় ব্যবহার করি তখন সেই ক্ষেত্রে হবে কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এই প্রেফিক্সগুলো আমরা ইউজ করতে পারি।
যেমন কি আমরা যদি কিলোমিটার কথার অর্থ আমরা অলরেডি জানি, কিলোমিটার মানে কি না কিলোমিটার, অর্থাৎ মিটারের আগে কিলো আছে, তার মানে কত 1 কিলোমিটার সমান কত 10⁻³ মিটার। আমরা যদি বলি ন্যানোমিটার তাহলে কত হবে না 10⁻⁻৯ মিটার। আমরা যদি বলি মাইক্রোগ্রাম তাহলে কত হবে 10⁻⁻6 গ্রাম। তাহলে আমরা কি হবে ইজিলি আমাদের ওগুলোর এই কতগুলো প্রেফিক্স মনে রাখলেই আমরা কি হয়ে যাবে না আলাদা আলাদা করে আর মনে রাখার দরকার নেই। সেটি আমি দৈর্ঘ্যের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, ভরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, সময়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যেমন আমরা বলি 1 ন্যানো সেকেন্ড মানে 10⁻⁹ সেকেন্ড। আমরা যদি বলি মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড 10⁻³ সেকেন্ড। তাহলে ইজিলি আমরা কি করতে পারবো না দৈর্ঘ্য, ভর, সময় বা আলাদা আলাদা রাশির ক্ষেত্রে, যেমন কারেন্টের ক্ষেত্রে, কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে আলাদা, আমাদের ভরের ক্ষেত্রে আলাদা, দৈর্ঘ্যের ক্ষেত্রে আলাদা, সময়ের ক্ষেত্রে আলাদা। আমাদের এত কিছু আলাদা আলাদা মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা কিছু পার্টিকুলার ইউনিট আমরা মনে রাখবো এবং তার ক্ষেত্রে আমরা যে ইউনিটগুলো আছে সেই ইউনিটের সামনে এই প্রেফিক্সগুলো বসালে অটোমেটিক আমরা ইউনিটকে ছোট ইউনিট এবং বড় ইউনিটে আমরা কনভার্ট করে নিতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।